বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। বললেন, জিয়ার আদর্শ থেকে অনেকটাই দূরে সরে এসেছে দলটি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে চিন্তাধারা, যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক এবং রাজনীতির কথা ভেবেছিলেন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে। রাজনীতির অবক্ষয় বাংলাদেশে অবশ্যই ঘটেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই বিএনপি ছাড়বে, মন্তব্য আওয়ামী লীগের। বিএনপি বলছে অপূরণীয় ক্ষতি। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা প্রত্যেকেই এই দল থেকে বা এই সন্ত্রাসী নেতৃত্ব থেকে তারা বেরিয়ে আসবেন এবং খালেদা এবং তারেক রহমানকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবেন। সত্যিকারে যদি অংশগ্রহণ করেন তাহলে দলের অনেক ক্ষতি হবে আমি মনে করি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তাফেলা হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম 11 দিন ধরে অবস্থান করছেন লন্ডনে। অন্য দেশে আশ্রয় নেয়ার পরিকল্পনা। হোসেনি দালানে হামলায় আহত আরও একজনের মৃত্যু। হামলার আশঙ্কা থাকার পরও সম্পূর্ণ অরক্ষিত ছিল ভবনটির একটি বড় অংশ। অভিযোগ স্বীকার দায়িত্বরত পুলিশের। গোপালগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় 5 জনকে 10 বছরের কারাদণ্ড। মুফতি হান্নানের ভাই সহ 4 জন খালাস। পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা। সুন্দরবনের আশপাশে নৌযান দুর্ঘটনায় হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে হয়রানির শিকার চট্টগ্রামের বাসিন্দারা। টাকার বিনিময়ে ফর্ম দেওয়ার অভিযোগ। সংশোধনের সঠিক নির্দেশনা না থাকায় দুর্ভোগ চরমে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি এখন অনেকটাই দূরে। গতকাল রাতে বেগম খালেদা জিয়া বরাবর চিঠি পাঠান দলের এই সিনিয়র নেতা। রাতেই সেই চিঠি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছায়। নির্বাচনে অংশ না নিলেও দলের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন শমশের মোবিন চৌধুরী। বিগত বিএনপি জামায়াত সরকারের সময় 2001 থেকে 2005 সাল পর্যন্ত শমশের মোবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে। বেলা 12:30টায় নিজ বাসভবনে সময় সংবাদকে বলেন, শারীরিক অবস্থার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। একদমই সম্পূর্ণ শারীরিক কারণেই আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি। আমি একটা চিঠি দিয়েছি চেয়ারপারসনের কাছে। এটা গতকাল আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মারফতে আমি এটা হস্তান্তর করেছি। বাংলাদেশের মানুষ 1971-এ গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যে কিন্তু চরম ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুতি নিয়েছিল। তো বাংলাদেশের জনগণের সেই চিন্তাধারাকে বোধহয় ধরে রাখতে পারলেই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির যে প্রতিষ্ঠাতা, উনি যে চিন্তাধারা, যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক এবং রাজনীতির কথা ভেবেছিলেন, অনেকের মনে প্রশ্ন, এবং আমার মনেও সেই প্রশ্ন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে। তবে যেটা বড় দাগের কথা, যে রাজনীতির অবক্ষয় বাংলাদেশে অবশ্যই ঘটেছে এবং এটা আমাদের জন্য কাম্য নয়, কারোর জন্য কাম্য নয়। এদিকে শমশের মোবিন চৌধুরীর পদত্যাগ দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সত্যিকারে যদি অংশগ্রহণ করেন তাহলে দলের অনেক ক্ষতি হবে আমি মনে করি। প্রবীণ নেতা হিসাবে বিএনপির জন্য উনি অনেক শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন এবং তার রিটায়ারমেন্ট যেটা
অপশন নিতে চান রাজনীতি থেকে, তার আমি শুনেছি দলীয় চেয়ারপারসন আসলে হয়তো এইভাবে সিদ্ধান্ত নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বিএনপি থেকে বেরিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডি ৩ সভানেত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শও দিয়েছেন মাহবুবুল আলম হানিফ। বিএনপির সাম্প্রতিককালে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অনাস্থা ব্যক্ত করে বেগম খালেদার উপদেষ্টা শমশের মোবিন চৌধুরী উনি দল থেকে পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান মানুষ আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা প্রত্যেকেই এই দল থেকে এই সন্ত্রাসী নেতৃত্ব থেকে তারা বেরিয়ে আসবেন এবং বিএনপি বেগম খালেদা এবং তারেক রহমানকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবেন। তাহলে যদি তারা মানুষের আস্থা অর্জন করতে পারেন। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গতকাল পূর্ব লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম এ কাইয়ুম বলেন, গত 11 দিন ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও লন্ডনে অবস্থানের বিষয়টি তিনি গোপন রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। আগামীতে অন্য কোনো দেশে তার আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান কাইয়ুম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাভেলা সিজার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন হিসেবে এই বিএনপি নেতার নাম গতকাল প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে জানান। আশুরার আগের দিন মধ্যরাতে পুরানো ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় চিকিৎসাধীন জামাল উদ্দিন নামে আরেকজন মারা গেছেন। সকালে 9:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। এ নিয়ে হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় মোট 2 জন মারা গেছেন, দুজনই সুন্নি মুসলমান। এদিকে আহত অবস্থায় হাসপাতালে এখনও 15 জন চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে ডিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার গভীর রাতে পুরনো ঢাকার হোসেনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন একজন। সে ঘটনায় বোমার স্প্লিন্টারে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি হন 55 বছর বয়সী জামাল উদ্দিন। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে মারা যান লালবাগের এই বাসিন্দা। এখন তার স্বজনদের চাওয়া অভিযুক্তদের সঠিক বিচার। এই কয়টা দিনে চোখ মিলা চাই নাই আমার ভাই, অনেক টাকার ওষুধপত্র লাগাইলাম তো আমার ভাই কি ছিল। এই ধরনের ঘটনা না ঘটুক ভবিষ্যতে, যাকে ওইখানে যদি এরকম কিছু হয় যেন ওই সরকারের তরফ থেকে জানি ওরকম ভাবে সোচ দেওয়া হয় যেন ওইখানে ওই ধরনের ঘটনা না ঘটে। নিহত জামাল উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায়। পেশায় তিনি একজন লেজ ফিতা বিক্রেতা ছিলেন। এদিকে হোসেনের দালানের ঘটনায় এখনো ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন আরো 15 জন। আমার ফ্যামিলি 5 জন লোক আহত, 2-3 জন খুবই গুরুত্ব আর 2 জন একটু সুস্থ মোটামুটি দিকে। নিজেকে আড়াল করার জন্য দৌড় দেই, দৌড় দেওয়ার সময় পিছন থেকে আবার মারে। ভয়াবহ একটা দৃশ্য ভাই। আপনার ওই যে 2টা জায়গায় এফেক্টেড হই আমি, একটা পায়ে আর একটা তলপেটে। আমরা এইসব বোমা হামলা চাই না বাংলাদেশে, আমরা শান্তি চাই। কারণ বোমার যে যন্ত্রণা, যে কষ্ট সেই বুঝতে পারে, মানে যার গায়ে আঘাত লাগে। সর্বমোট আমরা 76 জনকে চিকিৎসা দিয়েছি। তার মধ্যে সেদিন রাত থেকে একটা পেশেন্ট বেশ খারাপ ছিল, সকালে 9টার সময় এক্সপায়ার করেছে। 15 জনের মধ্যে আরো 3 জনের অ্যাকচুয়ালি আমরা অপারেশন করেছি। তো 3টা অপারেশনই সাকসেসফুল হয়েছে। 12 জন, এর মধ্যে একজনকে ডিসচার্জ করা হয়েছে আর 11 জন আউট অফ ডেঞ্জার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আশুরা উদযাপন নির্বিঘ্ন করতে এবছর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হলেও সম্পূর্ণ অরক্ষিত ছিল ইমামবাড়ার উত্তর পশ্চিমাংশের বিশাল একটি অংশ। আর এই সুযোগে নিরাপত্তা বলয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বোমা হামলা করে অনায়াসেই পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি স্বীকার করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বলছেন, অপেক্ষাকৃত নির্জন ওই এলাকা থেকে হামলার আশঙ্কাটি মাথায় ছিল না তাদের। তবে বিচলিত না হয়ে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক হবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারিকুজ্জামাল শিমুলের রিপোর্ট। পুরান ঢাকার হোসেনি দালান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী মাজার ঘিরে গড়ে ওঠা শিয়া সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় স্থান। মূল ফটক দিয়ে 3 বিঘা আয়তনের বিশাল এলাকায় প্রবেশকালে ডান হাতে চোখে পড়ে কবরস্থান। লোহার বেষ্টনী দিয়ে আলাদা করা এই জায়গা থেকেই গত শুক্রবার মধ্যরাতে চালানো হয় বোমা হামলা।
তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে যে বোমাগুলো নিক্ষেপ করা হয়েছিল তার পিনগুলো পাওয়া গেছিল এই কবরস্থানের ওই কোণাটিতে। পুলিশ বলছে ওই কোণাটিতে বোমা নিক্ষেপের পর অপরাধীরা ধীরে ধীরে এই অংশ দিয়ে এগিয়ে আসে এবং এখানে আসার পর এই গাছে পা রেখে তারা এই দেওয়াল টপকিয়ে পালিয়ে যায় এবং তার প্রমাণ হিসেবে তারা বলছে এখানে অপরাধীর পায়ের ছাপ এবং এই ভাঙা জিআই পাইপ। তবে পুলিশ যা কিছু দাবি করছে তার পুরোটা আসলে কল্পনা নির্ভর, কারণ এই এলাকার অন্যান্য অংশ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হলেও এই অংশ ছিল সিসিটিভি ক্যামেরার বাইরে। এখানেই শেষ নয়, আশুরা অনুষ্ঠান চলাকালে কবরস্থান ও এর প্রাচীর পরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নজরদারি দেখেননি বলে জানিয়েছেন এলাকার লোকজন। ওই গেটের বাইরে ওই দিক থেকে দালানের এই পাশে ওই পাশে চানখারপুল মোড়ে বক্সিবাজার ওই মোচড়ে ছাদের উপরে কেউ ছিল না। পুলিশ আগে যেভাবে দেয় 12 মাস ওইভাবে আসলো, যে সময় গন্ডগোলটা সৃষ্টি হয় ওই টাইমে যেন পুলিশের গাড়ি প্রায় অনেক আইলো। এলাকাবাসীর এই অভিযোগ পুরোপুরি না মানলেও নিজেদের ত্রুটি স্বীকার করে নিয়েছেন আশুরা আয়োজনের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা। যে রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করে, যেখানে লোকজনের ভিড় হয়, সেখানে একটা গোরস্থান, ধর্মীয় পবিত্র স্থান, সেখানে সিসি ক্যামেরা লাগাবো জিনিসটা স্বাভাবিক মনে হয় না আর কি। তো স্বাভাবিক মানে অস্বাভাবিক জিনিসটাই কেন যেন স্বাভাবিক হয়ে গেল আর কি। এদিকে নিরাপত্তা প্রশ্নে প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে না নিয়ে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক হবার পরামর্শ এই অপরাধ বিজ্ঞানীর। বর্তমানে যে ধরনের হামলা হচ্ছে এই ধরনের হামলা তো আগে হয় নাই, গ্রেনেড ব্যবহৃত হচ্ছে, প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সুতরাং যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত এই বিষয়গুলো রিভিউ করে তাদের কোথায় কোথায় ল্যাপসেস রয়েছে, কোথায় কোথায় ত্রুটি রয়েছে, কোথায় কোথায় তাদেরকে অ্যাড্রেস করতে হবে, কোথায় কোথায় তাদেরকে শক্তিশালী করতে হবে, সেটা খুবই দরকার। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা এম এ কাইয়ুমের তাভেলা সিজার হত্যার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে এখনও নিশ্চিত নয় গোয়েন্দা পুলিশ। সময় সংবাদকে এমন তথ্য দিয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন হত্যার পেছনে আসলে কাদের ইন্ধন রয়েছে। আর নিরাপত্তা গবেষকরা বলছেন, যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যোগাযোগে সাইট ইন্টেলিজেন্স সাড়া দেয়নি, তাই তাদের দাবি অনেকটাই দুর্বল হয়ে যায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার 28 দিনের মাথায় এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 4 জনের মধ্যে 3 জনকে 8 দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বাকি একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। তবে আসামিদের গ্রেফতারের পর পুলিশ দাবি করেছিল হত্যার পিছনে ইন্ধন আছে কথিত এক বড় ভাইয়ের। কে এই কথিত বড় ভাই? এই প্রশ্ন যখন ঘুরছে সবার মাথায়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমই হচ্ছেন পেছনের ইন্ধনদাতা। পেশাদার তদন্তকারী সংস্থা হিসেবে আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হতে পারবো, অনুমান ভিত্তিক বা সন্দেহের উপরে সন্দেহের বশবর্তী হয়ে আমি কোনো মন্তব্য করব না। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আরো বলেন, তাভেলা হত্যার পেছনে কারা জড়িত, সেটি দেশি না বিদেশি কোনো শক্তি, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে সেই বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছেন তারা। ফুড সোলজার হিসেবে যারা ছিল তাদের উপরে আমরা ফোকাস করেছি, তো তাদেরকে আমরা গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আসলে আমরা বলতে পারবো যে আইএস এর বা রিতা কাৎসের সেই কথিত দাবির সাথে এই হত্যাকাণ্ডের কি সম্পর্ক রয়েছে। বাংলাদেশে 2 বিদেশি নাগরিক হত্যা এবং হোসেনি দালানে বোমা হামলার সঙ্গে আইএস জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে দাবি করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বুধবার যে বার্তা দেয়, সেখানে উল্লেখ ছিল বাংলা ভাষার একটি ওয়েবসাইটেও আইএস এর জড়িত থাকার উল্লেখ আছে। কিন্তু আত তাকিম নামের সেই সাইটে গিয়ে দেখা যায় সেখানে হামলার কথা উল্লেখ থাকলেও কোনো সংগঠনের নাম নেই। বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং সাইট থেকে সেটার উত্তর আসেনি কোনো। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সাইটের যে দাবিটা যে এখানে আইএসের যোগাযোগ, এটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এই পর্যন্ত আইএস বিশ্বজুড়ে যেখানেই হামলা করেছে তা নিজেদের সাইটে স্বীকার করেছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন ব্যতিক্রম সেটিই প্রশ্ন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 2 বিদেশি নাগরিক হত্যার সঙ্গে জড়িত ও মদতদাতাদের বিষয়ে তদন্ত শেষেই জনসমক্ষে প্রকাশ করা হবে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তদন্তের পরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই বিদেশি নাগরিককে, এই বিদেশি একজন মেহমানকে হত্যা করেছেন। আমাদের জাপানি যে রংপুরে যে আরেকটা হত্যাকাণ্ড হয়েছে, এই সবগুলো হত্যাকাণ্ডর পিছনে কে, মদতদাতা কে, কার ইঙ্গিতে হচ্ছে, সবগুলো আপনাদেরকে প্রকাশ করব। আমরা গোয়েন্দারা খুব শীঘ্রই আমাদেরকে সবকিছু উন্মোচন করতে পারবে বলে আমি মনে করি।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশি হত্যাকারীদের বড় ভাইদের যে বড় ভাইরা মদদ দিচ্ছেন তাদের ধরতে হবে, তাহলেই এ ধরনের গুপ্ত হত্যা বন্ধ হবে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বড় ভাইয়ের বড় ভাই যারা, অর্থাৎ কাইম কমিশনারকে যারা নির্দেশ দিয়েছে সেই বড় ভাইয়ের বড় ভাইদেরকে ধরতে হবে, অন্যথায় এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বন্ধ করা সম্ভবপর হবে না। মৌলবাদের মধ্যে আপনি মধ্যমণি হয়ে বসে থেকে যদি আপনি বলেন যে আমরা মৌলবাদকে লালন করি না, পোষণ করি না, তাহলে সেটা জাতির সাথে তামাশা করা ছাড়া আর কোনো কিছু নয়। গোপালগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় 9 আসামির মধ্যে 5 জনকে 10 বছরের কারাদণ্ড এবং মুফতি হান্নানের ভাই আনিসুল সহ 4 জনকে খালাস দিয়েছেন আদালত। 2005 সালে দেশব্যাপী সংগঠিত সিরিজ বোমা হামলার ঘটনায় প্রায় 10 বছর পর আজ এই রায় দেয় আদালত। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক মমতাজ বেগমের আদালতে এই রায় দেওয়া হয়। সেই সাথে দণ্ডপ্রাপ্ত 5 আসামিকে 10,000 টাকা করে জরিমানাও করেছেন আদালত। 2005 সালের 17 আগস্ট দেশের 63 জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এরই অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানেও বোমা হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে ঘটনার প্রায় 10 বছর পর আজ এই রায় দেওয়া হয়। দীর্ঘ 10 বছর পরে আজকে রায়টা হলো এবং আমার আসামিরা 10 বছর থেকে হাজতে আছে, 4 জনকে খালাস দিয়েছে। এই জন্য আমরা খুশি। যথাযথ সাক্ষী না থাকা সত্ত্বেও চাক্ষুষ সাক্ষী বা কিংবা কোরোবোর্ডের সাক্ষী, অন্যান্য যেসব পেপারস না থাকা সত্ত্বেও মাননীয় আদালত আমাদের 5 জন আসামিকে সাজা দিয়েছেন, এটা আমরা অসন্তুষ্ট। 4 জনরে খালাস দিয়েছেন আর 5 জনরে 10 বছরের কনভিকশন দিয়েছেন, সশ্রম কারাদণ্ড প্রদান করছেন। আর এই সশ্রম কারাদণ্ডের ভিতর থেকে যতদিন এই আসামিদের হাজতবাস হয়েছে এটা বাদ যাবে। এই রায় আমার মনোভূত হয় নাই। তবে অত্র প্রসঙ্গে আমি মহামান্য হাইকোর্টের ডিএজি সাহেব আছেন, তার সাথে একটু কনসাল্ট করবো যে আমরা আপিলে যাব কি যাব না। দুপুরের সময় আরো থাকছে। অপরিকল্পিত নগরায়নে ধনী ও দরিদ্র শ্রেণীর জীবনযাত্রায় বাড়ছে বৈষম্য। নিম্ন আয়ের মানুষের ভাবনা স্থান পায় না নগর পরিকল্পনায়, সংকুচিত হচ্ছে আবাসন পরিধি। এবং বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নতুন দ্বার উন্মোচিত করতে পারে পর্যটন সম্ভাবনার। রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে সফররত বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রীরা। ঢাকার যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড রেল লাইন নির্মাণে পরিকল্পনা প্রণয়ন ও অর্থের উৎস নির্ধারণের জন্য পরিকল্পনা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলতি অর্থ বছরের 11তম একনেক সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল। একনেকের আজকের বৈঠকে 6,387 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 7টি নতুন ও একটি সংশোধিত প্রকল্প রয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর পরিচালনায় অবকাঠামো উন্নয়ন এবং মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 4,222 কোটি 58 লাখ টাকা, আর প্রকল্প সহায়তা ধরা হয়েছে 2,145 কোটি টাকা। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন অর্থ খোঁজার জন্য এবং পরিকল্পনা তৈরি করার জন্য। তো আমাদের একটা তো স্টাডি লাগবে। সো নাও আমরা ভাবছি বিদেশি কাউকে আমরা ইনভলভ করব। ইভেন আমাদের পাশে প্রতিবেশী কলকাতা শহরও তাদেরও আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন আছে, তাদের সাথে যোগাযোগ করব। তাদের সাথে আমাদের মিল আছে, অনেক মিল আছে। আমাদের সয়েল কম্প্যাকশন এবং আমাদের সাবসয়েল কন্ডিশন এবং আমাদের সি লেভেল থেকে আমাদের অবস্থান, তাদের সাথে অনেক মিল আছে। সুতরাং আমরা সেখানে তাদের সাথে মিল রেখেই সংগতিপূর্ণভাবেই আমরা এই প্রকল্পের হাতে নিব। মংলার পশুর নদীতে 510 মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো ডুবির তৃতীয় দিনেও শুরু হয়নি উদ্ধার তৎপরতা। এদিকে এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। মালিকপক্ষ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে বিআইডব্লিউটিএ রিপোর্ট দিলেই কার্গোটি উদ্ধারে কাজ শুরু করবে তারা। তবে বিআইডব্লিউটিএ আজ ঘটনাস্থল পরিদর্শন করবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মংলা বন্দর চ্যানেলে হারবার মাস্টার মোহাম্মদ হাসান জানিয়েছেন, কার্গোটি ডুবে যাওয়ার কারণে চ্যানেলে অন্যান্য যান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। মঙ্গলবার রাত 8টার দিকে নদীর জয়মণি ঘোল এলাকায় কার্গো জাহাজটি ডুবে যায়।
এ ঘটনায় মালিকপক্ষের 2 জনকে আসামি করে মংলা থানায় পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা গাজী মতিউর রহমান একটি মামলা করেন। এছাড়া গতকালই কার্গোর মাস্টার বুলু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। সুন্দরবনের আশপাশের নদ নদীতে একের পর এক নৌযান দুর্ঘটনা ভাবিয়ে তুলছে বনের ভবিষ্যৎকে। গেল বছর তেল বিপর্যয়ের পর সার ও কয়লাবাহী নৌযান ডুবির ঘটনায় ওই এলাকায় জীববৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে। পরিবেশবিদরা বলছেন, নিয়ম মেনে নৌযান না চলার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এক্ষেত্রে সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধের আইন করার পরামর্শ তাদের। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনার পর বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছিল সুন্দরবন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে বন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছিল। এরপর চলতি বছরের 5 মে শরণখোলার মরাভোলা নদীর চরে ঘটে সারবাহী কার্গো ডুবির ঘটনা। সবশেষ মঙ্গলবার রাতে জয়মনিতে কয়লাবাহী কার্গো ডুবে যায়। একের পর এক এসব ঘটনা সুন্দরবন ও এর আশপাশের জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানিতে কিন্তু এই ধরনের রাসায়নিক পদার্থগুলো মিশে পানিতে এক ধরনের বিষক্রিয়া তৈরি করবে, যার ফলে সেখানে যে জলজ প্রাণীরা আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেখানে থাকতে পারবে না। এদের যে খাদ্য চক্র, সেই খাদ্য চক্র ব্যাহত হতে পারে। আর একটা বিষয় আছে যে এই স্যালাইন ওটা যদি বনভূমিতে যায় তাহলে সেটা বনভূমির ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে পরিবেশবিদরা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করে সুন্দরবনের নদ নদীর মধ্য দিয়ে নিয়ম মেনে নৌযান না চলাচল করাকে দায়ী করেছেন। এইটা প্রতিরোধ কল্পে সরকারের আশু ব্যবস্থা নিতে হবে, না হলে আমাদের যে সুন্দরবন এবং জীববৈচিত্র্য এটি হুমকির মুখে চলে যাবে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কয়লা, পানি বা বৃক্ষরাজির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। সুন্দরবনের ওয়াটারে সিল্টের ভিতর এমন কিছু কম্পোনেন্ট থাকে যে কোনো টক্সিক এলিমেন্টকে তারা নিউট্রাল অবস্থা আনতে পারে। এটা স্টাডিতে রেখেছি, 1 সপ্তাহের ভিতর টোটাল অ্যানালাইসিসের একটা রিপোর্ট দিতে পারবো। এই অবস্থায় জীববৈচিত্র্যের ওপর হুমকি স্বরূপ দ্রব্য সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধে আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দশম জাতীয় সংসদের 237 মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 8 ডিসেম্বর মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কাজী রকিবউদ্দিন আহমদ। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 11 নভেম্বর 2015 বুধবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 14 নভেম্বর 2015 শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 22 নভেম্বর 2015 রবিবার। ভোট গ্রহণের তারিখ 8 ডিসেম্বর 2015 মঙ্গলবার। জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের শেষ সময়ে এসে চরম ভোগান্তি পোহাচ্ছেন চট্টগ্রামের শত শত বাসিন্দা। বিনামূল্যের ফর্ম কিনতে হচ্ছে টাকা দিয়ে, আবার পূরণের পর ফর্ম জমা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। সেই সঙ্গে ভুল সংশোধনের জন্য কী ধরনের তথ্য প্রমাণ জমা দিতে হবে তার সঠিক নির্দেশনা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমি জন্ম নিবন্ধন দিয়েছি, সবকিছু দিয়েছি, ভুল করতে তো তারা, কিন্তু আমরা কি জন্য খেচারত দিচ্ছি আমরা নিজেও বুঝতেছি না। ভুল সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র জমা দিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিছুটা ক্ষুব্ধ প্রতিবন্ধী সেকান্দার হায়াত আরমান। শুধু আরমান একা নয়, শেষ মুহূর্তে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে সবাইকে। নির্বাচন কমিশনে সরবরাহকৃত বিনামূল্যের ফর্ম কিনতে হচ্ছে ফটোস্টেটের দোকান থেকে, মাটিতে বসে পূরণ করতে হচ্ছে সে ফর্ম। দীর্ঘ লাইন ধরে শেষ প্রান্তে পৌঁছার পর জানানো হচ্ছে নানা ভুলের কথা। এখানে অনেকেই লাইন ব্রেক করে আগে আগে ঢুকে যাচ্ছে। লাইন ব্রেক ডাউনের ব্যাপারে ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা বলার পরও শুধু নাম অ্যাড্রেসটা চেঞ্জ করব,
ওইটা 2 দিন পরে আজকে সিরিয়াল পেলাম। ফর্মে নাকি দিচ্ছে না, পাশে ফরেস্টেটের ইয়ে আছে, ওখানে আমি 5 টাকা দিয়ে ফর্ম নিয়ে আসছি। নাগরিকদের খুব শীঘ্রই নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ স্মার্ট কার্ড দিতে যাচ্ছে। তাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের ফর্ম জমা দিতে হবে 31 অক্টোবরের মধ্যে। এই অবস্থায় প্রয়োজনীয় জনবল না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তা। লোকজনের যেন অধিকতর সেবা পেতে পারে সেই জন্য এই সকল কাগজপত্র দিতে হচ্ছে। এই কাগজপত্রগুলো সংগ্রহ করতে লোকজনের কিছু ভোগান্তি হচ্ছে। সকলেরই আবেদনগুলো গ্রহণ করা হবে এবং আমরা যথানিয়মে নির্বাচন কমিশনে প্রেরণ করব। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে 30 ও 31 অক্টোবর শুক্র এবং শনিবার সরকারি বন্ধ। তাই ফর্ম জমা দিতে পারা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অনেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অপরিকল্পিত নগরায়নের ফলে ধনী ও দরিদ্র শ্রেণীর জীবনযাত্রার মানে প্রতিনিয়ত বাড়ছে বৈষম্য। বছরের পর বছর একই শহরে বাস করলেও নিম্ন আয়ের মানুষদের ভাবনা কখনোই স্থান পায় না নগর পরিকল্পনায়। আর এর ফলে নগরায়নের দিগন্ত যত বিস্তৃত হচ্ছে, সংকুচিত হচ্ছে এসব মানুষদের আবাসনের পরিধি। রাশেদ লিমনের রিপোর্ট। নগরায়নের ফলে একটু আধুনিক জীবনযাপন আর ভাগ্য বদলের আশায় মানুষ বরাবরই শহরমুখী। প্রায় 1.5 কোটি মানুষের এই নগরীতে 60 লাখেরও বেশি মানুষ বাস করে বস্তিতে। শহরের সার্বিক জীবনযাত্রার মান বাড়ার কথা বলা হলেও তা থেকে বহু দূরে রয়ে গেছে বস্তিবাসী এসব মানুষ। খালি তো বড় গরিবাইতে আছে কেউ, আমরা গরিবেরা কোনোদিন কিছু পাইছি? আমাদের বাথরুম নাই, বালা কোনো একটা কল নাই, এই যে আমরা ময়লা আবর্জনার পানি টোকাই টোকাই খাই। সেন্টার ফর আরবান স্টাডিজের তথ্য মতে রাজধানীতে কেবলমাত্র 10 থেকে 12% মানুষ শতভাগ নাগরিক সুবিধা ভোগ করে। বাকিদের মধ্যে 44% আবার বস্তিবাসী, যারা দুবেলা দুমুঠো ভাত আর মাথা গোজার ঠাঁই জোগাড় করতেই রীতিমতো হিমশিম খায়। আর তাই সংকট সমাধানে ভারসাম্য উন্নয়ন প্রকল্পের বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের পলিসি থাকা সত্ত্বেও বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তকে প্রায়োরিটাইজেশন করছি। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের এই ভারসাম্যপূর্ণ উন্নয়নকে অনেক দূরে ঠেলে দিচ্ছি। বিকল্প ব্যবস্থা হিসেবে বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে নগর ভাবনার তাগিদ দিলেন নগরবিদরা। শুধু রাজধানী ঢাকায় নয়, মহানগর, অন্যান্য বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহরে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কিসের? রাজনৈতিক বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এবং সামাজিক সেবার বিকেন্দ্রীকরণ। সামষ্টিক উন্নয়নের বিবেচনায় অবহেলিত এই সব নিম্নবিত্তদের জীবনমান উন্নয়নের চাবিকাঠি হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে চালককে হত্যা করে পণ্যবাহী ট্রাক লুটের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার বনবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আব্দুর রাজ্জাকের বাড়িতে লুট করা মালামাল নিয়ে দুর্বৃত্তদের অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে লুট করা পণ্য সামগ্রী সহ 5 জনকে আটক করে পুলিশ। এদের সবাই বনবাড়িয়া গ্রামের বাসিন্দা। এদিকে গতকাল সন্ধ্যায় নাটোরের লালপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করে পুলিশ। গত 22 অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে বগুড়া যাওয়ার পথে চালককে হত্যা করে পণ্যবাহী ট্রাকটি লুট করে দুর্বৃত্তরা। মামলার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি। ইতিমধ্যে লালপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আমরা অভিযানে এক পর্যায়ে জানতে পারি যে বনবাড়িয়া এলাকায় কিছু মালামাল আছে। তার অভিযানের প্রেক্ষিতে আমরা এখান থেকে 281 বস্তা হুইল পাউডার এবং 248 কার্টুন ভীমবার উদ্ধার করি। বাগেরহাটে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। স্বজনরা জানান, গতরাতে কোনো এক সময় মোরেলগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে প্রিয়বালার বাড়িতে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন দুপুরে বাড়িতে বেড়াতে এসে প্রিয়বালার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তার নাতনি অঞ্জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রিয়বালার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আন্তঃব্যাংক লেনদেন আরও দ্রুত ও ঝুঁকিমুক্ত করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম RTGS চালু করা হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অর্থ লেনদেনের নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় তিনি আশা করেন, এর ফলে আর্থিক খাতে গ্রাহক পর্যায়ে আস্থা বাড়ার সঙ্গে বিনিয়োগও বাড়বে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
এ সময় জানানো হয়, বর্তমানে দেশের ৫৫টি তফসিলি ব্যাংকের ৫,০০০-এরও বেশি শাখায় এ সুবিধা পাবেন গ্রাহকরা। নতুন একটি মাইল ফলক যুক্ত করল। এর মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করতে পারবো। এই কারণে এটা আমাদের ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে কর্পোরেটদের জন্য বড় ধরনের সুযোগ নিয়ে আসবে। প্রতিদিন ব্যাংক থেকে ব্যাংকে যে পেমেন্টটা হয়, ইনফ্রা ব্যাংক যে ট্রান্সফার অফ দ্য ফান্ড, এটা অত্যন্ত স্বচ্ছ হবে এবং সহজ হবে। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডলার। একই সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকেও দেখা দিয়েছে নগদ ডলারের সংকট। বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়া এবং হজ মৌসুমের কারণে সাময়িক এই সংকট বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এই সমস্যা সাময়িক উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সংকট মোকাবেলায় নগদ ডলার আমদানির প্রক্রিয়া চলছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশে এই মুহূর্তে বৈদেশিক রিজার্ভের পরিমাণ প্রায় ২৭ বিলিয়ন ডলার, যা দিয়ে ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কিন্তু হিসেবের খাতায় বিশাল রিজার্ভ থাকার পরেও বাজারে দেখা দিয়েছে নগদ ডলারের ঘাটতি। কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে নগদ ডলারের বিনিময় মূল্য। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় ৭৮ টাকার ডলার এখন বিক্রি হচ্ছে ৮১ থেকে ৮১ টাকা ৩০ পয়সায়। তবে দাম কিছুটা বাড়লেও ডলারের কোনো ঘাটতি নেই বলে জানান এখানকার ব্যবসায়ীরা। ৮০ টাকা ৮০ পয়সা কিনতেছি, ৮১ টাকা বিক্রি করতেছি। ব্যাংকই তো ৭৯-৫০ কিনতেছে, ৮০ টাকা ৫০ পয়সা বিক্রি করতেছে। আমরা পাসপোর্টের সাহায্যে কিনি, পাসপোর্টের সাহায্যে বিক্রি করি, এর বাইরে আসলে কোনো তথ্য আমাদের জানা নেই। মানি এক্সচেঞ্জের তুলনায় বেশি দামে ডলার বিক্রি হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে। নগদ ডলারের ঘাটতি থাকাতেই এই বাড়তি দাম বলে জানানো হয় ব্যাংক থেকে। গত ২ সপ্তাহ এইটাই ৮১ টাকা ৫০ পয়সাই আছে। আন্তঃব্যাংক যে লেনদেনের মাধ্যমে আমরা ঠিক করি, এইখানে হচ্ছে আমাদের ডলারের সরবরাহের উপর নির্ভর করে। বাজারে নগদ ডলারের ঘাটতি রয়েছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে, এবারের হজ মৌসুমে ডলার বহনের সীমা ৩,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ করায় এবং ট্রাভেল কোটা বাড়িয়ে ১০,০০০ করায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। কমার্শিয়াল ব্যাংকগুলোর নষ্ট অ্যাকাউন্টেও কিন্তু যথেষ্ট পরিমাণ ডলার জমা আছে, কিন্তু অভাব দেখা দিয়েছে আমাদের নগদ ডলারের। বাংলাদেশ ব্যাংক এটা বলেছে ব্যাংকগুলোকে যে তোমাদের যদি চাহিদা থাকে, প্রয়োজন থাকে, তাহলে বিদেশ থেকে তোমরা এটি ইম্পোর্ট করতে পারো। এটার জন্য যাতে কোনো ট্যাক্স না ধরা হয়, সেজন্যই আমরা এনবিআরকে চিঠি দিয়েছিলাম। ব্যাংকের কিন্তু এই যে হজ মৌসুমে তাদের টাকা শেষ হয়ে গেছে, সেই জন্য তারা একটু বেশি দাম ছাড়া বিক্রি করতে পারছে না, এমন হতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ডলার আমদানি প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, খুব দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ব্যাংকের কিন্তু এই যে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা বাড়ায় ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানি নিরাপত্তা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এই উদ্বেগ প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে যে কয়টি প্রকল্পের কাজ চলছে সেখানেও বেশিরভাগ বিদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতে দেশ এ খাতে দক্ষ জনবল সংকটে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। পাশাপাশি খাতটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি খাতে আমরা দিন দিন পরনির্ভরশীল হয়ে পড়ছি। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই বিদেশ নির্ভরতা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেভাবেই হোক এই বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা কমাতে হবে। পাশাপাশি দক্ষ জনবল সংকট রয়েছে আমাদের যারা রয়েছে তাদের কাজে লাগাতে হবে, কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের যেসব লোকবলগুলো আছে তারা বসে আছে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করার কোনো রকম কোনো পরিকল্পনা নেই। সরকারের যে পলিসি সেটা দেখা যাচ্ছে যে জেনারেশনটা প্রাইভেট সেক্টর করবে, আমরা কিনবো, সুতরাং আমাদের লোকবল তৈরি করার দরকার নেই। জ্বালানি খাতে গণশুনানির যে বিধান রয়েছে অনেক ক্ষেত্রেই তা মানা হয় না। জনগণের কথা শুনতে হবে, তাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর এটা করতে না পারলে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সরকারকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অংশ, আর এ থেকে পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে। আন্তর্জাতিক বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনের অংশ হিসাবে সকালে রামুর বৌদ্ধবিহার পরিদর্শনের সময় এমন আশাবাদ ব্যক্ত করেন সফররত বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রী সহ প্রতিনিধিরা। পর্যটন মন্ত্রীর দাবি, এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট রয়েছে। সোজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বৃহস্পতিবার সকালে উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে 2002 সালে স্থাপিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম গৌতম বুদ্ধের 100 ফুট সিংহ সজ্জা মূর্তি পরিদর্শনে আসেন বিভিন্ন দেশের পর্যটন মন্ত্রী সহ 18 সদস্যের প্রতিনিধি দল। এরপর তারা খ্রিস্টপূর্ব 308 সালে সম্রাট অশোক কর্তৃক স্থাপিত মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার ও সম্রাট অশোকের আবক্ষ মূর্তি সহ বিহারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এই মন্দিরটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের জন্যই গুরুত্বপূর্ণ। তাই এই মন্দিরটি অবশ্যই যথাযথ দেখাশোনা প্রয়োজন। আর বাংলাদেশ যে পর্যটনের সম্ভাবনাময় স্থান তা বিশ্বে তুলে ধরা হবে বলে জানালেন জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTOর মহাসচিব। এখানকার মানুষ এবং এদেশের সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা সব ঐতিহ্য সংরক্ষণে কাজ করছেন। আমি চাই আরো মানুষ এখানে আসুক। এদিকে পর্যটন মন্ত্রী জানালেন, প্রতিনিধি দলের এ সফরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট রয়েছে। বাংলাদেশে যে প্রচার এবং প্রচারণা, নেতিবাচক যে প্রচারণা চলছে তার মধ্যে দাঁড়িয়ে এটা প্রমাণ করলো যে বাংলাদেশ কেবল নিরাপদ দেশ নয়, এখানে এই ধরনের অনুষ্ঠান হতে পারে। চীন, জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, ভুটান, নেপাল, আফগানিস্তান ও ভারতের পর্যটন মন্ত্রী সহ উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিনিধি দলে ছিলেন। সময় সংবাদ, কক্সবাজার। বিলে ঝিলে লাল সাদা পদ্ম, এই দৃশ্য গাইবান্ধার সাঘাটা উপজেলার জাদুরতার, ঝাড়াবর্ষা ও বুরুঙ্গি বিলের। একদিকে যেমন হচ্ছে এলাকার শোভা বর্ধন, অন্যদিকে পদ্ম বিক্রি করে কারো কারো সংসারে হচ্ছে বাড়তি আয়। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রকৃতি বৈরিতায় আগের মতো বিল ঝিলের জৌলুস অনেকটা হারিয়ে গেলেও গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন বিলে এখনো দৃষ্টি কাড়ে পদ্ম ফুল। সবুজ পাতার মাঝে স্নিগ্ধ এক একটা ফুল যেন নিজেদের রূপ, সৌন্দর্য, সুধা প্রকৃতির মাঝে অকাতরে বিলিয়ে দিচ্ছে স্বমহিমায়। বিলগুলোতে পানি কমতে শুরু করায় গ্রামের শিশুরা এখন ব্যস্ত পদ্ম সংগ্রহের প্রতিযোগিতায়। স্কুলে থেকে আসে, এখান থেকে ফুল তুলে নিয়ে বাজারে 50 টাকা 100 টাকাও বিক্রি করি। অনেক দূর থেকে লোক আসে, আসার পর এগুলো তারা দেখে ছবি তোলে এবং টাকা দিয়ে কিনে নিয়ে যায়। আমরা এই ফুলগুলো বিল থেকে সংগ্রহ করছি এবং এই ফুলগুলো দিয়ে আমরা পুজো করব। শুধু সৌন্দর্যের জন্যই নয়, খাদ্য ও ওষুধি গুণ থাকায় পদ্মফুল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসা দরকার বলে মনে করছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। এই রূপান্তরিত কাণ্ড রাইজম যেটা, এটা আমাশয়, তারপরে ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের ঔষধ তৈরি হয় এটা থেকে। মানুষকে যদি বুঝাতে পারি তাহলে হয়তো বাংলাদেশের অনেক উপকার হবে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন বিলে প্রতি বছর আষাঢ় মাস থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত পদ্ম ফুল দেখতে পাওয়া যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে কোনো ধারণা নেই, সচেতন নন অভিভাবকরাও। এতে মানসিক ও শারীরিক নানা সমস্যায় বয়সন্ধিকাল পার করছে এখানকার কিশোর কিশোরীরা। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছিটমহলের মানুষ দীর্ঘ 68 বছর ধরে অবরুদ্ধ থাকায় রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাননি। গড়ে ওঠেনি স্বাস্থ্য ও শিক্ষা সহ কোনো প্রতিষ্ঠান। ফলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা সেবা গ্রহণের সুযোগ ঘটেনি এখানকার অধিবাসীদের। আমাদের শরীরে যে পরিবর্তন ঘটছে সেটা আমরা জানি না, কেন ঘটছে কেউ আমাদের শিখায় না। বয়সন্ধিকালে যে প্রবলেমগুলো হয় এগুলোর প্রাতিষ্ঠানিক কোনো আমরা পাইনি। অভিভাবকরাও বয়সন্ধিকাল সম্পর্কে সচেতন নয়। বাপ মাও যেটুক শিখেছে বা আমরাও বাচ্চা কাচ্চা যেটুক শিখেছি এইটুকু। গোপন বিষয়, কেউ আলোচনা করে না, আমরা জানিও না। অবশ্য সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর কিশোর কিশোরী এবং অভিভাবকদের বয়সন্ধিকাল সম্পর্কে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে। এদের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব
এখানকার কিশোর কিশোরী এবং তাদের অভিভাবকদের বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত 12টি ছিটমহলের মোট জনসংখ্যা ৮,১৩২ জন। এই মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগই হচ্ছে কিশোর কিশোরী। সময় সংবাদ, কুড়িগ্রাম। আইএস দমনে যুক্তরাষ্ট্রের কাছে স্থল সেনা সহযোগিতা চায়নি ইরাক সরকার। সিরিয়া ও ইরাকে স্থল সেনা পাঠানোর মার্কিন ঘোষণার পর বৃহস্পতিবার ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির এক মুখপাত্র এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে সিরিয়া বিষয়ে ভিয়েনায় অনুষ্ঠেয় শুক্রবারের বহুপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইরান। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সঙ্গে নিয়েই দেশটির রাজনৈতিক সংকট সমাধানে কাজ করতে হবে বলেও জানায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। ভিয়েনায় আলোচনার মধ্য দিয়ে সিরীয় সংকট সমাধানে ইরান ও রাশিয়ার সদিচ্ছার পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আব্দের আল জুবেইর। এদিকে বুধবার হোমসে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশিত হয় অনলাইনে। দামেস্কেও বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালায় সিরীয় বাহিনী। একই দিন ইদলিব, হোমস, হামা, আলেপ্পো, লাতাকিয়া ও দামেস্কে জঙ্গিদের 118টি অবস্থানে 71 দফায় বিমান হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এই নীতি থেকে সরে আসার বিষয়ে কারো পক্ষ থেকে অনুরোধ করা হলেও তা তুরস্ক মানবে না বলেও বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন তিনি। তুরস্কের অখণ্ডতা রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন জোটকে কুর্দিদের অবস্থানেও বিমান হামলা চালানোর পরামর্শ দেন এরদোয়ান। সিরিয়া বিষয়ে ভিয়েনায় আলোচনা শুরুর আগে বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে যে কোনো কঠিন পদক্ষেপ নিতে তুর্কি সরকার পিছপা হবে না। মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের নামে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি কুর্দি যোদ্ধাদেরও সহযোগিতা করে আসছে। তবে কুর্দিরা ইরাক, সিরিয়া ও তুরস্ক জুড়ে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করতে চাওয়ায় তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে আসছে তুর্কি সরকার। লিগ কাপের খবর। অঘটনের রাতে মিডলসবরোর বিপক্ষে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পেনাল্টি শুটআউটে সফরকারী মিডলসবরোকে 3-1 গোলে রেড ডেভিলদের হার নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। অন্যদিকে লিভারপুল 1-0 গোলে হারিয়েছে এএফসি বোর্নমাউথকে এবং স্বাগতিক ম্যানচেস্টার সিটি 5-1 গোলে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়েছে, নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। হেড টু হেড পরিসংখ্যান ও কাগজি কলমের শক্তিমত্তায় এগিয়ে থেকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডের তুলনামূলক দুর্বল দল মিডলসব্রোকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অভিজ্ঞ ওয়েন রুনি ও অ্যাশলি ইয়াং যেন এদিন নিজেদের হারিয়ে খুঁজেছেন। বল দখলের লড়াইয়ে ব্যস্ত জায়ান্ট রেড ডেভিলরা রীতিমতো হিমশিম খেয়েছেন সফরকারীদের রক্ষণ দুর্গে আক্রমণ শানাতে। অন্যদিকে দুর্বল মিডলসবার্গ ম্যাচের শুরু থেকেই ছিল রক্ষণাত্মক। নিজেদের রক্ষণ দুর্গ সামলে ঝটিকা আক্রমণ শানে সফরকারীরা, কিন্তু ব্যর্থ হয় সাফল্যের দেখা পেতে। ফলে নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও অব্যাহত থাকে ভ্যান হলের শিষ্যদের বাজে পারফরমেন্স। নিজেদের 4টি শটের 3টিতেই ব্যর্থতার পরিচয় দেয় রেড ডেভিলদের অভিজ্ঞ তারকারা। আন্দ্রেস পিরেইরা সফল হলেও স্বাগতিক প্রায় 75,000 সমর্থককে হতাশ করে ব্যর্থ হন অধিনায়ক ওয়েন রুনি, মাইকেল ক্যারিক ও অ্যাশলে ইয়াং। অন্যদিকে স্বাগতিক সমর্থকদের হতাশার আগুনে পুড়িয়ে গ্র্যান্ড লিড বিটার স্টিয়ার্ট ডোর্নি ও বেন গিবসন টানা 3টি পেনাল্টি থেকে গোল আদায় করে নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনালের টিকিট। দিনের অপর ম্যাচে নতুন কোচ ইয়র্গেন ক্লপের পরিকল্পনায় প্রথম জয় পেয়েছে লিভারপুল। ড্রয়ের ফাঁদে ঘুরপাক খেতে থাকা লিভারপুল অ্যানফিল্ডে আতিথ্য দেয় এফসি বোর্নমাউথকে। জয়ের ধারা ফিরতে মরিয়া অলরেডরা ম্যাচের শুরু থেকেই আগ্রাসী, ফলাফলটাও আসে দ্রুত। 17 মিনিটে ইংলিশ ডিফেন্ডার নাথিনিও ক্লাইনের সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও ব্যর্থতায় সঙ্গী হয় দুদলের স্ট্রাইকারদের। ফলে ক্লাইনের একমাত্র গোলের সুবাদে শেষ 8 নিশ্চিত করে ক্লপের শিষ্যরা।
এদিকে ম্যানচেস্টার ডার্বি ড্রয়ের ক্ষত ভুলতেই ক্রিস্টাল প্যালেসের জালে গোল উৎসব করেছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। 22 মিনিটে 24 বছর বয়সী স্ট্রাইকার উইলফ্রেড বনির গোলে এগিয়ে যায় সিটিজেনরা। 44 মিনিটে বেলজিয়ামের 24 বছর বয়সী মিডফিল্ডার কেভিন ডি ব্রাউনের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। 59 মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি হিনাটো, 76 মিনিটে ইয়াইয়া তোরে ও ইনজুরি টাইমে তরুণ ম্যানুয়েল গার্সিয়ার গোলে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে পেল্লেগ্রিনির শিশুরা। 89 মিনিটে সফরকারীদের পক্ষে 27 বছর বয়সী ডিফেন্ডার ডেমিয়ান ডিলেইনির গোল হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুর সময়ে পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই বিএনপি ছাড়বে, আশাবাদ আওয়ামী লীগের। তালবেলা হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম 11 দিন ধরে অবস্থান করছেন লন্ডনে। অন্য দেশে আশ্রয় নেওয়ার পরিকল্পনা। হোসেইনি দালানে হামলায় আহত আরও একজনের মৃত্যু। হামলার আশঙ্কা থাকার পরও সম্পূর্ণ অরক্ষিত ছিল ভবনটির একটি বড় অংশ। অভিযোগ স্বীকার দায়িত্বরত পুলিশের। গোপালগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় 5 জনকে 10 বছরের কারাদণ্ড। মুফতি হান্নানের ভাই সহ 4 জন খালাস। রাজধানীর যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণ প্রকল্প প্রণয়ন করতে পরিকল্পনা মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা। সুন্দরবনের আশপাশে নৌযান দুর্ঘটনায় হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।